হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা গ্রুপ 16 হাইড্রাইড নিয়ে আলোচনা করব। গ্রুপ 16 হাইড্রাইডের কিছু বিশেষ ধরনের ভৌত চরিত্র এবং তাদের গঠন কীরকম এবং যত রকম গ্রুপ 16 হাইড্রাইড রয়েছে তাদের এই প্রত্যেকটা ভৌত চরিত্র এবং তার গঠনের একটা তুলনামূলক আলোচনা আজ আমরা এই ক্লাসে রাখছি। তাহলে শুরু করা যাক গ্রুপ 16 হাইড্রাইডের ডিসকাশন। প্রথমে আমরা গ্রুপ 16 হাইড্রাইডগুলোর ফর্মুলা লিখে নেব, তারপরে তাদের গঠন নিয়ে আলোচনা করব। গ্রুপ 16 হাইড্রাইডগুলোর ফর্মুলেশন হচ্ছে H2E। এটা হচ্ছে গ্রুপ 16 হাইড্রাইডের ফর্মুলেশন। E হলো গ্রুপ 16 এলিমেন্ট, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম। তাদেরকে প্রত্যেকটা হাইড্রাইডের যদি সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা লেখা হয়, জেনারেল ফর্মুলা সেটা হলো H2E। অতএব আমরা লিখতে পারি H2O, H2S, H2AC and the last one is H2TE। ওকে, তো যদি আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলি, স্ট্রাকচার প্রত্যেকের গঠন কিন্তু একই রকম দেখতে হয়। কীরকম সেইটা? যদি কেন্দ্রীয় পরমাণু ই হয়, ই এর অর্থ কি আমি এখানে লিখেই দিয়েছি অলরেডি। ই মানে অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, সেলেনিয়াম হতে পারে বা টেলুরিয়াম হতে পারে। তো ই যদি কেন্দ্রীয় পরমাণু হয়, তার সঙ্গে দুটো সমযোজী বন্ধনে হাইড্রোজেন যুক্ত থাকবে এবং দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার থাকবে এই প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণুর সাথে। তাহলে কি বললাম? ই হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম, আর এইচ এরা হচ্ছে সাবস্টিটুয়েন্ট, সাবস্টিটুয়েন্ট বা প্রতিস্থাপক, প্রতিস্থাপক পরমাণু। এখন দেখো, এইটা তো আমরা গঠন পড়লাম। যদি এদের শেপ বলা হয়, শেপ অর্থাৎ আকৃতি, শেপ যদি বলা হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে শেপটা কিন্তু শুধুমাত্র এই সমযোজী বন্ধন দ্বারাই নির্ধারিত হয়। কেন্দ্রীয় পরমাণু এবং তার সাথে যে প্রতিস্থাপক পরমাণুগুলো রয়েছে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত অবস্থায়, সেই সমযোজী বন্ধনগুলো যেরকম ওরিয়েন্টেশনে রয়েছে বা যেরকম অ্যারেঞ্জমেন্টে রয়েছে, সেই অ্যারেঞ্জমেন্টটা দেখেই কিন্তু তাদের শেপ বা আকৃতি নির্ধারণ করতে হয়। তাহলে কেন্দ্রীয় পরমাণু এবং তার সাথে দুটো প্রতিস্থাপক পরমাণু। তাহলে দেখো এই যে আকৃতিটা, এটা কীরকম? এইরকম ধরনের দেখতে লাগছে, একটা অ্যাঙ্গেলের মতো। তিনটে পরমাণু মিলিয়ে একটা কোণ তৈরি হয়েছে। সেই কারণে এই যতগুলো হাইড্রাইড আমি এখানে লিখেছি, এরা প্রত্যেকেই হচ্ছে শেপ যদি বলা হয় তাহলে অ্যাঙ্গুলার। শেপ হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার বা বাংলায় যদি লেখো তাহলে সেইটা হচ্ছে কৌণিক। কৌণিক বা এটাকে আরো একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ভি শেপ। ভি শেপ কারণ ভি এর মতো দেখতে, সেই কারণে ভি শেপ। তাহলে এই যে আমি স্ট্রাকচার যেটা বললাম, স্ট্রাকচারের কি এরকম কিছু নাম নেই? নিশ্চয়ই আছে, সেগুলো তোমরা অলরেডি ভিএসিপিআর তত্ত্বে পড়েছো। স্ট্রাকচার কিভাবে ডিটারমাইন করা হয়? স্ট্রাকচার ডিটারমাইন করা হয় এই কেন্দ্রীয় পরমাণুর টোটাল যতগুলো যোজ্যতা ইলেকট্রন থাকবে সেই সংখ্যার ভিত্তিতে। টোটাল যতগুলো যোজ্যতা ইলেকট্রন থাকবে, টোটাল যোজ্যতা ইলেকট্রন, ভালো করে কথাটা খেয়াল করবে।
ভ্যালেন্স ইলেকট্রন। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রনের সাপেক্ষেই কিন্তু স্ট্রাকচার ডিটারমাইন করা হয়। তাহলে এখানে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে দেখো, এই সমযোজী বন্ধনে দুটো, এই সমযোজী বন্ধনে দুটো, এবং লোন পেয়ারে প্রত্যেকটা দুটো দুটো করে, অর্থাৎ টোটাল 8টা। এখন 8টা যদি টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হয় তার গঠন হবে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল, এটা আমি বা অন্য কেউ বলছে না, এটা ভিএসিপিআর থিওরির সাপেক্ষে বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু ভিএসিপিআর থিওরি, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, আর শেপ হচ্ছে অ্যাঙ্গুলার। এবারে এই যে সমযোজী বন্ধন যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, সেই সমযোজী বন্ধন দুটোর মধ্যে তাহলে অ্যাঙ্গেল কত? টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল হলে খুব স্বাভাবিক কথা, এটা কত হওয়া উচিত? 109 ডিগ্রি 28 মিনিট। এইটা হচ্ছে এক্সপেক্টেড হওয়া উচিত, তাই তো? হওয়া উচিত। কিন্তু লোন পেয়ার থাকার কারণে এই পারফেক্ট বন্ড অ্যাঙ্গেল, যেটা টেট্রাহেড্রাল গঠনের ক্ষেত্রে হওয়া উচিত বা আমরা এক্সপেক্ট করছি, আমরা আশা করছি, সেই বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু এদের কারোর ক্ষেত্রেই হয় না। কেন হয় না? কারণ এখানে এই লোন পেয়ারটা রয়েছে বলে। এবারে ভিএসিপিআর তত্ত্বে বলা হয়েছে, যদি কোনো সমযোজী যৌগে এরকম সমযোজী বন্ধনের সাথে সাথে কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ারও থাকে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু ঘটনা হয়, যেমন লোন পেয়ার বিকর্ষণ বা লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ এবং বন্ড পেয়ার বিকর্ষণ, সেইগুলো কিন্তু হয়। কি বললাম? এলপি রিপালশন, এলপি বিপি রিপালশন এবং বিপি রিপালশন। এই 3 প্রকার রিপালশনের একটা অর্ডার আছে। অর্ডার হচ্ছে লোন পেয়ার বিকর্ষণের মাত্রা সব থেকে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার এবং সবশেষে বন্ড পেয়ার। তো এখানে প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণুর দুটো করে লোন পেয়ার আছে, অতএব লোন পেয়ার বিকর্ষণ কাজ করছে এবং তার সাথে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটাও কাজ করছে, যার ফলে কি হয়, এই বন্ড অ্যাঙ্গেলটা ক্রমশ কমতে থাকে, বন্ডগুলো কাছাকাছি চলে আসতে থাকে। ঠিক আছে, বন্ডগুলো কাছাকাছি চলে আসার ফলে এক্সপেক্টেড যে বন্ড অ্যাঙ্গেল সেইটা তাহলে আমরা পাবো না, তার থেকে কম পাবো। তো সেই হিসাবে এখানে আমরা কি বলতে পারি, বন্ড অ্যাঙ্গেল টেট্রাহেড্রাল গঠন হওয়া সত্ত্বেও বন্ড অ্যাঙ্গেল কিন্তু এদের কারোরই 109 ডিগ্রি 28 মিনিট হয় না, লেস দেন 109 ডিগ্রি 28 মিনিট বন্ড অ্যাঙ্গেল, এইটাই আমরা পেয়ে থাকি। এবার এই প্রত্যেকটা যে যৌগ আমি লিখেছি, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রেই বন্ড অ্যাঙ্গেল সেম হবে নাকি আলাদা হবে, এইবারে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা তুলনামূলক পদ্ধতিতে দেখব। বোঝাতে পারলাম আশা করি? আচ্ছা, এই সূত্রে বলে রাখি, টেট্রাহেড্রাল গঠন যখন আমরা বলছি তাহলে তার নিশ্চয়ই একটা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন থাকবে। তো সংকরায়ন নিয়েও একটা তুলনামূলক আলোচনা আছে, সেই কারণে আমি এখানে মেনশন করিনি, কিন্তু বাকি যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এবারে আমরা কিছু পয়েন্ট যেগুলো তুলনামূলক আলোচনার মধ্যে রাখবো সেইগুলো নিয়ে কথা বলি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, কারণ বন্ড অ্যাঙ্গেল বলতে গেলে হাইব্রিডাইজেশনের বিষয়টা বলা ভীষণভাবে জরুরি। আমরা কিন্তু ইলেকট্রন কাউন্ট ব্যবহার করে, অর্থাৎ টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট ব্যবহার করে কিন্তু যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বলে দিতে পারি। সেটাও আমরা ভিএসিপিআর তত্ত্ব থেকে শিখেছি।
সেই দিক থেকে দেখলে এই প্রত্যেকের হাইব্রিড স্টেট sp3 এক্সপেক্টেড। এইটা হওয়া উচিত, কারণ টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট আমরা কত পেলাম একটু আগেই তোমরা দেখলে। টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট আমরা পেয়েছি 8 ইলেকট্রন। 8 ইলেকট্রন মানে 4 ইলেকট্রন পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ার। এবারে এই 4টে ইলেকট্রন পেয়ারকে রাখতে গেলে আমার 4টে অরবিটাল লাগবে, 4টে অরবিটাল দরকার। তো সেটা হবে একটা s এবং 3টে p, তো সেই হিসাবে sp3। ভালো করে বোঝো, 4টে ইলেকট্রন জোড়। এবার প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন জোড় থাকে? একটা করেই। তো সেই হিসাবে 4টে অরবিটাল আমার দরকার। তো 4টে বলতে কি কি? একটা s এবং 3টে p। তো সেই হিসাবে এরা প্রত্যেকে sp3 হাইব্রিড হওয়ার কথা। কিন্তু we got only H2O as sp3 hybridized molecule. Others do not undergo hybridization. Others do not undergo hybridization. মানে তারা কোনোভাবেই কিন্তু হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না। কেন করে না সেটা আমি এবার বলবো। অবশ্য এই বিষয় নিয়ে আমি অলরেডি গ্রুপ 15-এ আলোচনা করে দিয়েছি, তো তোমরা চাইলে গ্রুপ 15টা দেখতে পারো। গ্রুপ 15-এর যে ভিডিও, যেখানে আমি হাইব্রিডাইজেশন সম্পর্কে কথা বলেছিলাম। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটার কথা বলছি সেই ভিডিওটার লিংক দিয়ে দেব, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। দেখো, আমরা যদি এই প্রত্যেকটা যে মৌল আছে সেই মৌলটার যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি আমরা, তাহলে কি দেখব? ইনার্ট NH2 NP4। ইনার্ট কেন লিখলাম? কারণ এখানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কনফিগারেশনটা থাকে। এবার অক্সিজেনের হলে সেখানে হিলিয়াম বসবে, সালফার হলে এখানে নিয়ন বসবে, সেলেনিয়াম হলে এখানে আর্গন বসবে, এইভাবে। তো আমি বলতে সবার ক্ষেত্রেই বোঝাতে চাইছি। এবারে তুমি দেখো, এখানে যদি আমরা NH2 আর NP4 শুধু যদি এই দুটো অরবিটাল নিয়ে কথা বলি। অক্সিজেন হলে, ফর অক্সিজেন এই অরবিটালটা 2s 2p, সালফার হলে 3s 3p, সেলেনিয়াম টেলুরিয়াম যদি হয় তাহলে এটা 4s 4p এবং এটা হবে 5s 5p, রাইট? এবার হাইড্রোজেন যেটা এদের সঙ্গে বন্ড করতে আসছে, হাইড্রোজেনের হলো 1s 1 কনফিগারেশন। এখন অক্সিজেন অ্যাটম এবং হাইড্রোজেন অ্যাটম দুজনেরই আকার ছোট, মানে সাইজ ছোট। তো অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু হিসাবে কাজ করছে এই ক্ষেত্রে, আর হাইড্রোজেন প্রতিস্থাপক। তো যখন হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে কম্বাইন করতে আসবে, এর অরবিটালগুলো তো ছোট আকৃতির। হাইড্রোজেন যখন অক্সিজেনের সঙ্গে বন্ড করতে আসছে তখন সেই অরবিটালগুলোকে, অর্থাৎ অক্সিজেনের অরবিটালগুলোকে ঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারছে না, যেহেতু স্মল সাইজড অরবিটাল। একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমার ঘরে জিনিসপত্র এমনভাবে রাখা আছে
যে আমি ফার্দার আর কোনো ফার্নিচার নিয়ে এসে ঘরে ঢোকাতে পারছি না, কারণ আমার ঘরে যেটুকু স্পেস বাকি আছে সেইটুকু স্পেসে আমি ওই জিনিসটাকে ঢুকিয়ে রাখতে পারবো না, আমার রুমটা অর্গানাইজড নয়। তো ওই জিনিসটাকে ঢোকাতে গেলে আমাকে কি করতে হবে, আমার ঘরে অলরেডি যে ফার্নিচার রয়েছে বা যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো আমাকে একটু নেড়ে চেড়ে একটু ঠিকঠাক অ্যারেঞ্জ করে রাখতে হবে, অ্যারেঞ্জ করতে হবে যাতে করে আরও একটু স্পেস বেরোয় বা আর একটু স্পেস পাওয়া যায়। তাহলে কি এটা ওরিয়েন্টেশন করতে হলো বা একটা অর্গানাইজেশন করতে হলো, জিনিসগুলো যেগুলো অলরেডি ঘরের মধ্যে আছে তাদেরকে একটা অর্গানাইজড ফর্মে রাখতে হলো। তাহলে কি হবে, বাইরে থেকে যেই ফার্নিচারটা আমি ঢোকাতে চাইছি সেটা খুব ইজিলি ঢুকিয়ে আমি ঘরে রাখতে পারবো। শুধু তো ঢোকানো নিয়ে কথা নয়, তাকে তো রাখতে হবে। সেই ঘটনাটা অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি ভেবে দেখো। অক্সিজেনের 2s আর 2p অরবিটালগুলো খুবই ছোট আকৃতির, হাইড্রোজেন এই 2s 2p অরবিটালকে অ্যাপ্রোচ করতে পারছে না যুক্ত হওয়ার জন্য। সেই কারণে কি করলো, অক্সিজেন তার 2s আর 2p অরবিটালকে মিক্সিং করলো, অর্থাৎ হাইব্রিডাইজেশন করলো, করে নতুন কিছু অরবিটাল এমনভাবে তৈরি করলো পার্টিকুলার অ্যাঙ্গেলে যাতে করে হাইড্রোজেনটা এসে সহজে যুক্ত হতে পারে। ওই জন্য H2O যখন তৈরি হচ্ছে তখন হাইব্রিডাইজেশনটা sp3 হয়, অর্থাৎ এই একটা S এবং 3টে P মিলে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে। এবারে বাকি তিনজনের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে সালফার থেকে সেলেনিয়াম, টেলুরিয়াম এরা যারা আছে এদের সাইজ হাইড্রোজেন অপেক্ষা বড়। মানে আমার রুমটা যদি খুব বড় সাইজের হতো তাহলে জায়গা খুব বেশি থাকতো, তাতে আমি যে এক্সট্রা ফার্নিচার নিয়ে আসছি সেটাকে আমি ঘরে ইজিলি ঢুকিয়ে রেখে দিতে পারতাম, আর অলরেডি ঘরে যা ছিল সেগুলোকে আর অর্গানাইজ করার দরকার পড়তো না, তাই না? তো সেই ঘটনাটা সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের ক্ষেত্রে হচ্ছে বলেই কি হয়, এই যে এই দুটো অরবিটাল দেখতে পাচ্ছ যেখানে একটা করে ইলেকট্রন বসে আছে, সেই দুটো অরবিটালে হাইড্রোজেন একটা করে আসতো এবং তাদের ইলেকট্রনগুলো এভাবে দিয়ে বসে যেত। এগুলোকে আর মিক্সিং করে অন্য অরবিটাল তৈরি করার দরকার পড়ছিল না। এবার মিক্সিং না হলে মানে কি, হাইব্রিডাইজেশন হচ্ছে না। যে পি অরবিটালগুলো ফাঁকা ছিল, মানে ফাঁকা বলতে কি একটা করে ইলেকট্রনের ঘাটতি ছিল, সেই অরবিটালগুলোতেই দুটো হাইড্রোজেন পরমাণু তাদের একটা একটা করে ইলেকট্রন দিয়ে সে অরবিটালটাকে ফিল আপ করলো এবং বন্ধনটাও তৈরি করে নিল। তাই এই তিনজনের ক্ষেত্রে নো হাইব্রিডাইজেশন, নো হাইব্রিডাইজেশন। এরা কি অবস্থায় থাকছে, এরা তিনজন P2 স্টেটে এক্সিস্ট করছে। এটাকে হাইব্রিড স্টেট বলে না, এটাকে জাস্ট একটা বন্ডিং স্টেট বলে। বন্ডিং স্টেট বাই ইউজিং 2p অরবিটালস হুইচ আর সিঙ্গলি ভ্যাকেন্ট। সিঙ্গলি ভ্যাকেন্ট ছিল মানে একটা করে ইলেকট্রনের ঘাটতি ছিল, সেগুলো হাইড্রোজেন পরমাণু এসে পূরণ করে দিল। তো এরা এই তিনজনই P2 স্টেট। ওকে, তো সেই হিসাবে দেখতে গেলে ওয়াটারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এই লোন পেয়ার রিপালশন রয়েছে, সেই কারণে বন্ড অ্যাঙ্গেল যেটা পাওয়া যায় বন্ড অ্যাঙ্গেল যদি বলা হয় তাহলে ওয়াটারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 104 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, আমি এক্স্যাক্ট ভ্যালু বলছি না, অ্যাপ্রক্সিমেটলি। H2S এর ক্ষেত্রে 92 ডিগ্রি, এর ক্ষেত্রে 91 ডিগ্রি, এটার ক্ষেত্রে সেটা 91.5 ডিগ্রি, আর এটার ক্ষেত্রে 91 ডিগ্রি। এইরকম মানে দেখতে পাচ্ছ তোমরা বন্ড অ্যাঙ্গেল গ্র্যাজুয়ালি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, decreases down the group। ঠিক আছে, এবার ডিক্রিজ করছে কেন সেইটারও একটা কিন্তু কারণ এখানে বলা যেতে পারে। যেমন আমি হাইব্রিডাইজেশন দিয়ে বললাম, এমনিও তোমরা বলতে পারো অন্য রিজন দিয়ে। দেখো কিরকম রিজনটা, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি প্রতিস্থাপক পরমাণুর থেকে বেশি হয়, ভালো করে শোনো, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কাই ই, ইফ কাই ই গ্রেটার দেন কাই এইচ,
তাহলে এই বন্ড ইলেকট্রনকে কি করবে, কেন্দ্রীয় পরমাণুটা নিজের দিকে আকর্ষণ করবে, করে এইখানে ইলেকট্রন ঘনত্বটাকে বাড়াবে। ইলেকট্রন ঘনত্ব যদি এই কেন্দ্রীয় পরমাণুর দিকে বেশি হয় তাহলে বন্ধনগুলোর মধ্যে বিকর্ষণী বলটা আরো বেশি হবে, তখন বন্ড অ্যাঙ্গেলটা একটু বেশি হয়। এক্সপেক্টেড যেটা সেটা তো কমছে, সেখান থেকে কমছে, কিন্তু তা সত্ত্বেও তুমি যদি এই বন্ড অ্যাঙ্গেলগুলোর তুলনা করো যে এটার এত বেশি, তারপর এটার কম, এটার একটু কম, আবার এটার কমে যাচ্ছে কেন, এইভাবে এরকম হচ্ছে কেন? এরা যদি তিনজনই P2 স্টেট হয় তাহলে তো এই তিনজনের একই হওয়ার কথা বন্ড অ্যাঙ্গেল, কিন্তু তাও এরকম ভেরিয়েশন দেখাচ্ছে কেন? সেই হিসাবেই আমি বলছি যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে তত বন্ড অ্যাঙ্গেলগুলো বেশি হবে। এবারে তুমি দেখো ওয়াটারের ক্ষেত্রে তো হাইব্রিডাইজেশন হচ্ছে বলে তার বন্ড অ্যাঙ্গেল ওই 104 ডিগ্রি, যেই কারণের জন্য 104 ডিগ্রি সেটাও বললাম। H2S থেকে H2TE পর্যন্ত সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম তড়িৎ ঋণাত্মকতা এই পরমাণুগুলোর ক্রমশ কমছে তো, কাই এস গ্রেটার দ্যান কাই এসি গ্রেটার দ্যান কাই টিই কমছে, সেই কারণে বন্ড অ্যাঙ্গেলও কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা তোমরা অলরেডি ভিএসিপিআর তত্ত্বে পড়েছো, আমার নতুন করে বলার কিছু নেই। তো এই হলো বন্ড অ্যাঙ্গেলের ব্যাপার। তো চলো এবার নেক্সট পয়েন্ট দেখা যাক। হাইব্রিডাইজেশন আর বন্ড অ্যাঙ্গেল আমি দুটোই তোমাদেরকে বলে দিলাম। নেক্সট আমরা পয়েন্ট দেখি কি আছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বন্ড লেংথ। বন্ড লেংথ বললে তার সাথে আরো একটা পয়েন্ট চলে আসে, সেটা হলো বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড লেংথ, সালফার হাইড্রোজেন, সেলেনিয়াম হাইড্রোজেন, টেলুরিয়াম হাইড্রোজেন, এই দুটো পরমাণু প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণু যেটা সেগুলোর আকার ক্রমাগত বাড়ছে, কেন্দ্রীয় পরমাণুর আকার ক্রমাগত বাড়ছে। তো কেন্দ্রীয় পরমাণুর আকার যদি বাড়তে থাকে, প্রতিস্থাপক পরমাণুর সাথে কেন্দ্রীয় পরমাণুর বন্ধন দূরত্বটা বাড়তে থাকবে, সেই কারণে বন্ড লেংথ বাড়ছে। তাহলে এখানে অর্ডারটা কি হবে বন্ড লেংথের? এইটার সব থেকে বন্ড লেংথ বেশি। এবারে যার বন্ড লেংথ বেশি অবভিয়াসলি তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে? কম হবে, কারণ তার বন্ডটা তত দুর্বল হতে থাকছে। বন্ড ডাউন দ্য গ্রুপ, bond weakens between E and H। ই কোনটা? ই মানে প্রথমে আমি বলেছি, তোমরা কেউ গুলিয়ে ফেলো না, আমি অনেক সময় ই লিখছি কারণ যেখানে একসঙ্গে এদেরকে বোঝাতে হচ্ছে সেখানে আমি একটাই নোটেশন ইউজ করব যাতে একবারই সবকটাকে বলা হয়ে যায়। যত আমি ওপর থেকে নিচে নামছি বন্ড ক্রমাগত কি হচ্ছে, দুর্বলতর হতে থাকছে, এবং দুর্বলতর হতে থাকলে সেই বন্ডকে বিয়োজিত করবার জন্য কম পরিমাণ শক্তি প্রয়োগ করলেই হয়ে যাবে। অতএব বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার যদি বলি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি অর্ডার যদি বলা হয় তাহলে কি হবে? তোমরা বলতে পারছো, আশা করি বুঝেই গেছো। বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার হবে জাস্ট এর উল্টোটা। ওকে, এটা হলো বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার। নেক্সট এর সাথেই রিলেট করে আরেকটা আমরা ধর্ম দেখি, সেটা হলো আম্লিক চরিত্র বা অ্যাসিডিটি। কারণ প্রত্যেকেরই দেখতে পাচ্ছ যে বন্ড যদি বিয়োজিত হয়ে যায় তাহলে তারা H+ ত্যাগ করতে পারবে, তাই না? কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেনের বন্ধনটা যদি
বিয়োজিত হয় তাহলে তারা আম্লিক ধর্ম দেখাবে। ধরো আমরা এইটা লিখছি তো H2E, এখান থেকে কি হতে পারে H প্লাস প্লাস EH মাইনাস, মাইনাস চার্জটা E এর ওপরে, এইটা হতে পারে। তো বন্ধন যত দুর্বল হচ্ছে, অর্থাৎ গ্রুপ বরাবর ওপর থেকে নিচে বন্ধন দুর্বল হচ্ছে, তার মানে এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেনের বন্ধন তীব্রতার সাথে ভেঙে যাচ্ছে। তাই আম্লিক চরিত্রের অর্ডারটাও কি হবে, টেলুরিয়াম হাইড্রাইড যেটা মানে H2TE যেটা, সেই সব থেকে বেশি আম্লিক চরিত্র দেখাবে। তাহলে এখানে অর্ডারটা আবার এই রকম হবে। ঠিক আছে, এটা হলো অ্যাসিডিক ক্যারেক্টার। সবকটা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটার সাথে রিলেটেড। অ্যাসিডিটি বললাম, এর সাথে আমি বলতে পারি রিডিউসিং ক্যারেক্টার। রিডিউসিং ক্যারেক্টার বা বিজারণ ধর্ম। রিডিউসিং ক্যারেক্টার অর্থাৎ যে এখানে এরা বিজারণ ধর্ম কিভাবে দেখাবে, হাইড্রোজেন দানের মাধ্যমে। তাহলে যে বেশি আম্লিক চরিত্র দেখাচ্ছে সেই তো বেশি বিজারক হিসাবে কাজ করবে। অর্থাৎ এখানে টেলুরিয়াম হাইড্রাইড যেটা, সেই তো হাইড্রোজেনটাকে সহজে ত্যাগ করে দিতে পারছে, কারণ টেলুরিয়াম আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন দুর্বল, তারা তীব্র আম্লিক, এবং তীব্র আম্লিক হওয়ার ফলে তারা হাইড্রোজেন সহজে ত্যাগ করছে, এবং হাইড্রোজেন সহজে ত্যাগ করার ফলে তাদের কি হচ্ছে, বিজারণ চরিত্র যেটা বা বিজারণ ধর্মটাও বেশি হচ্ছে। সেই কারণে বিজারণ ধর্মের অর্ডারটাও এই অর্ডারটাই কিন্তু ফলো করবে। ক্লিয়ার? নেক্সট, আমরা দেখব বয়লিং পয়েন্ট। এবং এটাই আমাদের এই ভিডিওর শেষ আলোচনার পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক দেখা গেছে এক্সপেরিমেন্টালি গ্রুপ বরাবর ওপর থেকে নিচে ডিক্রিজেস। আচ্ছা, স্ফুটনাঙ্ক যদি আমি এখানে বলি পয়েন্টটা, তাহলে এর সাথে আরেকটা পয়েন্ট আমি জুড়ে দিই, সেটা হলো থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি, স্ফুটনাঙ্ক বুঝে গেলে থার্মাল স্টেবিলিটিটাও তোমরা অটোমেটিক্যালি আন্দাজ করে নিতে পারবে কি হবে, ডিক্রিজেস। ওকে, জলের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট সর্বোচ্চ, এবং তারপরে এখানে ডিক্রিজেসটা হবে না, ডিক্রিজেসটা আমি ভুল বললাম। এখানে একটা অর্ডার আছে, সেটা হলো H2O greater than H2TE greater than H2AC greater than H2S। এই অর্ডারটা ফলো করে ওয়াটারের সব থেকে বেশি। তারপরে এই তিনজনের ক্ষেত্রে অন্য একটা কারণ কাজ করে, যার ফলে তার বয়লিং পয়েন্টের অর্ডারটা এরকম হয়। ওয়াটারের ক্ষেত্রে কি রিজন আছে? ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে ডাইপোল ইন্টারঅ্যাকশন, সেকেন্ড হচ্ছে ইন্টারমলিকুলার H বন্ডিং, ডাইপোল ইন্টারঅ্যাকশন জিনিসটা কি? জলের অণুগুলো একটা ডাইপোল হিসাবে আচরণ করে। কেন? কারণ এখানে হাইড্রোজেন পরমাণুগুলো ডেল পজিটিভ আর অক্সিজেন পরমাণুগুলো ডেল নেগেটিভ। তো জলের অণু এরা ডাইপোল। এখানে প্রত্যেকে যারাই রয়েছে প্রত্যেকেই হচ্ছে ডাইপোল, কারণ তাদের তড়িৎ ঋণাত্মকতার প্রত্যেকেরই পার্থক্য আছে। তো ডাইপোল হিসাবে কাজ করবার ফলে এদের মধ্যে এরকম কিছু আকর্ষণী প্রভাব কাজ করে, যেটাকে আমরা বলে থাকি ভ্যান ডার ওয়ালস ফোর্স।
তোমরা নাম তো শুনেইছো ভ্যান ডার ওয়ালস ফোর্সের। তার মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্সের আবার অনেক রকম এক্সাম্পল আছে, তারই একটা এক্সাম্পল হলো ডাইপোল ডাইপোল ফোর্স বা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, রাইট? তো এই ডাইপোল ডাইপোল ফোর্স যেরকম কাজ করছে, তেমনি তুমি যদি জলের অণুগুলোকে লেখো, এইভাবে যদি জলের অণুগুলোকে মনে করো লিখছো, তাহলে সেখানে কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে মানে বিভিন্ন জলের অক্সিজেনের সঙ্গে বিভিন্ন জলের অণুর হাইড্রোজেনের এরকম ধরনের একটা আকর্ষণী প্রভাব কাজ করবে, যেটাকে আমরা বলছি কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এর ফলে কি হচ্ছে, জলের অণুগুলো তীব্রভাবে পরস্পরের সঙ্গে অ্যাসোসিয়েট বা সঙ্গবদ্ধ হতে পারছে। এবং এই দুটো ঘটনা থাকার ফলে জলের অণুর ক্ষেত্রে অ্যাসোসিয়েশন মাত্রা এতটাই বেশি, ম্যাক্সিমাম অ্যাসোসিয়েশন এতটাই বেশি যে জল লিকুইড ফর্মে এক্সিস্ট করে, জলটা লিকুইড ফর্মে এক্সিস্ট করে, কিন্তু বাকিরা গ্যাস ফর্মে এক্সিস্ট করে নর্মাল টেম্পারেচারে। বাকিদের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন জলের মতো অত বেশি সংখ্যক পরিমাণে ঘটে না, তাই জন্য এখানে মলিকিউলগুলোর মধ্যে অ্যাসোসিয়েশনের মাত্রাটা কম, যেহেতু তাই এরা গ্যাসীয় অবস্থায় থাকে। কিন্তু জলের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের মাত্রা এতটাই বেশি যে তারা লিকুইড ফর্মে চলে আসে নর্মাল টেম্পারেচারে, এই দুটো কারণের জন্য। এবং এরা যারা রয়েছে, এরা তো কেউ হাইড্রোজেন বন্ড করতে পারে না, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, যেটা ভ্যান ডার ওয়াল ফোর্স, শুধু সেই ইন্টারঅ্যাকশনটাই কাজ করে। এবার ভ্যান ডার ওয়াল ফোর্স আমরা কি জানি, যত পরমাণুর আকার বাড়ে, পরমাণুর আকার যত বাড়ে তত এই ভ্যান ডার ওয়াল ফোর্সের মাত্রাটাও বাড়ে, তাই না? ভ্যান ডার ওয়াল ফোর্স directly proportional to the size of molecule। তাহলে এবার তোমরা বলতে পারো যে তাহলে তো সেই দিক থেকে টেলু H2TE যেটা রয়েছে তার বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হওয়ার কথা, কিন্তু এখানে তো শুধু ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করছে, আর জলের ক্ষেত্রে এই ভ্যান ডার ওয়াল ফোর্স প্লাস ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কাজ করছে। দুটো ফ্যাক্টর যেহেতু আছে, সেহেতু জলের বয়লিং পয়েন্টটা অনেকটাই বেড়ে যায় বাকিগুলোর থেকে। আর ভ্যান ডার ওয়াল ফোর্সের বিচারে এখানে সেই হিসাবে দেখো বাকি অর্ডারগুলো কিন্তু ওই রকমই লেখা হয়েছে। H2TEর আকার সব থেকে বড়, সেই কারণে তার ভ্যান ডার ওয়াল ফোর্স বেশি, তাই অ্যাসোসিয়েশন অপেক্ষাকৃত মানে এই তিনজনের মধ্যে এর অ্যাসোসিয়েশনটা বেশি, তাই জন্য বয়লিং পয়েন্ট বেশি। তারপরে যত আকার ছোট হচ্ছে অ্যাসোসিয়েশনের মাত্রা কমছে, কেন? কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্স কমছে, সেই কারণে তাদের বয়লিং পয়েন্টও কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ বেশি অ্যাসোসিয়েট হয়ে থাকলে সেই মলিকিউলগুলোকে সেপারেট করতে এবং তার ভৌত অবস্থার পরিবর্তন ঘটাতে, স্ফুটনাঙ্ক মানে কি, সে যেই অবস্থায় আছে সেখান থেকে তাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যাওয়া। তো মলিকিউলগুলো যদি সঙ্গবদ্ধ বা অ্যাসোসিয়েট থাকে, সেখান থেকে তো মলিকিউলগুলোকে সেপারেট করতে হচ্ছে, করবার পরে আমি তাকে ভেপার স্টেটে বা গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে পারছি। তো যদি সঙ্গবদ্ধতার পরিমাণ বেশি হয়, তাহলে তাকে সেপারেট করে ভেপার স্টেটে নিয়ে যেতে প্রচুর শক্তি লাগবে, আর সঙ্গবদ্ধতার পরিমাণ যত কমতে থাকবে তত কি হচ্ছে, তাকে ভাঙতে বা তাকে মলিকিউলগুলোকে সেপারেট করতে কম শক্তি লাগছে, ফলে বয়লিং পয়েন্ট কি হচ্ছে, কমে যাচ্ছে। তো বয়লিং পয়েন্টের অর্ডার যেটা বললাম সেটা হচ্ছে এইটা। এবার থার্মাল স্টেবিলিটি তোমরাই বলো কি হবে, দেখতেই পাচ্ছ থার্মাল স্টেবিলিটি কীরকম। থার্মাল স্টেবিলিটির অর্ডার ডাউন দ্য গ্রুপ ডিক্রিজেস। থার্মাল স্টেবিলিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজেস, ওকে। থার্মাল স্টেবিলিটি মানে কিন্তু এটা বুঝবে না, এটা কখনোই ভাববে না যে তার ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, এই অর্ডারটাকে এখানে পেস্ট করে দেবে না, কপি পেস্ট করে দেবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। থার্মাল স্টেবিলিটি মানে হচ্ছে এই মলিকিউলগুলো যে অবস্থায় আছে, মানে একক মলিকিউল নিয়েই কিন্তু আমরা থার্মাল স্টেবিলিটির কথা আলোচনা করি। আবারও বলছি, থার্মাল স্টেবিলিটি কিন্তু একক মলিকিউল নিয়ে আলোচনা করা হয়। এখানে কি কিছু মলিকিউল অ্যাসোসিয়েট আছে, কিছু মলিকিউল কম অ্যাসোসিয়েট আছে। বয়লিং পয়েন্ট যখন আমরা আলোচনা করছি, বয়লিং পয়েন্টে কিন্তু কোনো মলিকিউল
সেখানে যে পরমাণুগুলো আছে তারা বন্ধন বিয়োজন করে চলে যাচ্ছে না, মলিকিউলগুলো অ্যাসোসিয়েট ছিল, তারা একজন আরেকজনের থেকে সেপারেট হচ্ছে। কিন্তু থার্মাল স্টেবিলিটি দিয়ে কি বোঝানো হয়, একটা মলিকিউলে যে পরমাণুগুলো রয়েছে তারা পরস্পরের বন্ধন বিচ্ছিন্ন করে আলাদা হয়ে যাচ্ছে। থার্মাল স্টেবিলিটি আর বয়লিং পয়েন্টের বিষয়টায় কিন্তু এইখানে পার্থক্য আছে। বয়লিং পয়েন্টে মলিকিউলগুলোর কোনো রকম বিয়োজন ঘটছে না, কিন্তু থার্মাল স্টেবিলিটিতে বিয়োজন ঘটছে কতটা দ্রুততার সাথে বা কতটা কম দ্রুততার সাথে, সেইটাকে আলোচনা করা হয়। তো দেখো এখানে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন শক্তিটা অনেক বেশি, তাই এর তাপীয় স্থায়িত্ব অনেক বেশি, মানে থার্মাল স্টেবিলিটি বেশি। এবার যত নিচের দিকে যাবে তত কি হচ্ছে, কেন্দ্রীয় পরমাণু মানে টেলোরিয়ামের সাথে হাইড্রোজেনের বন্ধন শক্তি কম, অর্থাৎ তার তাপীয় স্থায়িত্ব কম। সেই কারণেই বলা হয়েছে থার্মাল স্টেবিলিটি ডিক্রিজেস বিকজ বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডিক্রিজেস। ওকে, তাহলে আজকের আমাদের আলোচনা আমি এইখানেই শেষ করছি। এই ভিডিওতে শুধুমাত্র আমরা গ্রুপ 16-এর হাইব্রাইড নিয়েই কথা বললাম। পরের ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো গ্রুপ 16-এরই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার পরে দেখা হবে, সবাই ভালো থেকো, গুড বাই।